আজ দেখলাম যে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন বৈঠক শেষে। বিএনপি সন্তুষ্ট না বৈঠকের ফলাফল নিয়ে, তার মানে নির্বাচনে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিলেন আপনারা, সেটি সরকার এখনও সেই অস্পষ্টতা রেখে গিয়েছে। তার মানে কি যে নির্বাচন নিয়ে নতুন কোনো ভাবনা, নতুন কিছু আছে কিনা, বা এরকম হলে বিএনপি কি করবে? না, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককেও আমি শুভেচ্ছা জানাই। দেখুন, নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন, মানুষ বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিবে, সেই চাওয়াটা অনেক বছরের। হ্যাঁ, এখন একটি নির্বাচন তো হবে, সেটা টুডে ও টুমরো যখনই হোক। অসন্তুষ্টির কারণটা হচ্ছে কারণ এই ধরনের বৈঠক কিন্তু আগেও বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা করেছেন, ইন্টারিম গভর্নমেন্ট করেছে। প্রত্যেকবারই কিন্তু কোনো মানে সলিড কোনো রেজাল্ট নিয়ে কিন্তু কোনো দলই বের হয়ে আসতে পারে নাই। সব দলই এদিক ওদিক বলেছে বের হয়ে এসে। এইবারও যেটা বিএনপির পক্ষ থেকে যেটা জিজ্ঞাসা ছিল বা আলোচনার বিষয়বস্তু ছিল যে হ্যাঁ, অবশ্যই সংস্কার তো অবশ্যই প্রয়োজন, এবং কেউ অস্বীকার করবে না যে একটি সুষ্ঠু নির্বাচন সংস্কারের, একটি রাষ্ট্রের বা সরকারের সংস্কারের একটি বিরাট একটি অংশ। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, যদি আমাদের গত 17 বছরে একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা থাকতো, একটি স্বাধীন নির্বাচন কমিশন থাকতো, একটি নির্বাচনকালীন সময়ে একটি স্বাধীন তত্ত্বাবধায়ক সরকার বা যে নামেই আপনি ডাকেন না কেন, একটি স্বাধীন নিরপেক্ষ সরকার থাকতো, এবং মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারত। এই যে একজনের হাতে সকল ক্ষমতা, এবং সেই ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশকে ধ্বংসের দ্বারগোড়ায় নিয়ে যাওয়া, মানবাধিকারের চরম লঙ্ঘন হওয়া, এবং এগুলো তো কিছুই হতো না যদি একটি সঠিক নির্বাচন ব্যবস্থা থাকতো। তো সুতরাং একটি সঠিক নির্বাচন ব্যবস্থা তো সংস্কারের একটি বিরাট অংশ, এবং তার সাথে আনুষাঙ্গিক যেই সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো কিন্তু সবচেয়ে প্রথমে বিএনপি হাসিনার আমলে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাষণ বক্তব্য তারা ব্যান্ড করে দিয়েছিল। হ্যাঁ, মানে যেহেতু সরকার জুডিশিয়ারি, আনফর্চুনেটলি জুডিশিয়ারিও তৎকালীন ফ্যাসিবাদের অধীনে ছিল, তারা সেটা ব্যান করে দিয়েছিল, এবং যখন কেউ কথা বলতে পারতো না তখন কিন্তু বিএনপি সংস্কারের কথা বলেছে। যখন আমাদের ছেলেরা মেয়েরা রাস্তায় মার কাটছে তখন বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছে। তো সুতরাং সংস্কার, এগুলো তো আমরা সংস্কারের কথা বলে আসি কারণ আমরা ভুক্তভোগী। 2018 সালে আমরা প্রার্থীরা মার খেয়েছি, আমি নিজে প্রার্থী হিসেবে মার খেয়েছি, আমার নেতাকর্মীরা মার খেয়েছে, তৃণমূলের জনগণ ভোট দিতে পারেনি। হ্যাঁ, আগের দিন ভোট হয়েছে। সুতরাং এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া যে, এবং আমরা মনে করি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যদি সুযোগ দেওয়া হয় তখন সঠিক প্রার্থী এবং সঠিক দল বাছতে তারা ভুল করে না, যদি ভোটের সুযোগ তাদেরকে দেওয়া হয় এবং তারা স্বাধীনভাবে স্বচ্ছভাবে ভোট দিতে পারে। এই কারণেই কিন্তু অসন্তুষ্টিটা, কারণ আমরা চাচ্ছি যে সংস্কার তো চলবেই, সংস্কার না হলে তো বাংলাদেশ, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, এই যে আমার ভাইদের মতো যারা রাস্তায় আন্দোলন করেছে, বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে, যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সবই বৃথা হয়ে যাবে যদি সঠিক সংস্কারগুলো ঠিকমতো না হয়, আমরা নতুন বাংলাদেশের দিকে না এগোতে পারি। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে কোনো ধোঁয়াশা না রেখে একটি, ওনারা বলেছেন এরপরে কিন্তু মিটিংয়ের পরে আইন উপদেষ্টা একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অঙ্গীকার করেছেন এবং জুনের বাইরে যাবে না। সেটাও একটা 6 মাসের একটা সময় ওনারা দিয়েছেন। তো আমরা যেটা চাচ্ছি যে বিএনপি যেটা চাচ্ছে যে আরও সুনির্দিষ্টভাবে সময়টা আসুক, যাতে কতটুক সংস্কার করা যাবে। সংস্কার কমিশন, এই যে কমিশনের সাথে কিন্তু আগামীকালকে আবার বিএনপি মিটিং আছে, তো এখন কতটুক সংস্কার আমরা
ওই যে যদি আমরা তারিখটা পাই ওই তারিখের আগে কতগুলো সংস্কার আমরা করতে পারবো, সেই সংস্কারগুলো ঠিকমতো হবে নাকি সেটা সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হতে হবে। সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে সেই সংস্কারগুলো খুব ইজিলি, খুব তাড়াতাড়ি, খুব তড়িৎ গতিতে করে ফেলা যায়। এটা কিন্তু কোনো সময়ের ব্যাপার না, সেটা ডক্টর ইউনূস নিজেও বলেছেন যে প্রত্যেক রাজনৈতিক দল যদি একমত হয় তাহলে সেই সংস্কারগুলো করতে বা সময় এবং সেটার সেই প্রক্রিয়া চলে যেতে কিন্তু সময় বেশি লাগবে না। সেই কারণেই কিন্তু আমাদের এই দিনটা চাও, এই একটা দিন, একটা সঠিক একটা ডেট চাওয়া। দলীয় এজেন্ডার বাইরে গিয়ে জাতির যে এজেন্ডা, জাতির যে আকাঙ্ক্ষা, সেটি কি প্রাধান্য দিলে? আমি আমার ছোট ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করছি, কারণ আমরা যে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মানে দেশের স্বার্থটা, দেশের এজেন্ডাটাকে বড় করে দেখছি, সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে 2022 সালে আমরা 27 দফা দিয়েছি। আমরা সংবিধান সংশোধন, এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এই সহ এই যে 27 দফা, যেটা পরে 31 দফায় আমরা রূপ নিয়েছে, এটা আমরা 2022 সালে দিয়েছি। তখন তো ওনারা রাজনৈতিক দল বানাননি, ওনারা হয়তো মাঠে ময়দানে ছিলেন, সংগ্রামে ছিলেন, রাজনৈতিক দল তখনও বানাননি। বাট 2022 সালে তখন, তার মানে কি 2022 সালে দেওয়া মানে তারও ধরেন 1 বছর আগে থেকে আমরা সেটা নিয়ে পরিকল্পনা করছি। তারও আগে ভিশন 2030 দিয়েছেন বেগম খালেদা জিয়া, যার উপর ভিত্তি করে এই 27 দফা এবং 31 দফা। তো বিএনপি জাতীয় ইস্যু বা দেশকে আগে মানে রাখছে না, সেটা একেবারে মিথ্যা কথা, সেটা একেবারেই বলবো যে এটা ওনাদের ভ্রান্ত ধারণা। অবশ্যই আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানে রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের মানে উন্নয়ন, বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত এবং দায়িত্বশীলতার মধ্যে আনার জন্য যা যা সংস্কার প্রয়োজন সব কিছু 31 দফার মধ্যে আমরা দিয়েছি। তো সুতরাং আমরা তো সংস্কার চাই, বাট সংস্কার এনশিওর করার জন্য আপনি যদি প্রত্যেকটা সংস্কার এনশিওর করতে চান, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট বাই ডেফিনিশন ইজ এ ট্রানজিশনাল গভর্নমেন্ট, রাইট? সো ইন্টারিম গভর্নমেন্টকে বলতে হবে পরিষ্কার করে যে আমরা প্রত্যেকটা সংস্কারই, এই যে ডিসেম্বর থেকে জানুয়ারি বলছে না, প্রত্যেকটা সংস্কারই আমরা করে ফেলবো। এই যে 11টা কমিশন হয়েছে, রাইট? না 11টা কমিশন, 11টা কমিশন যে সুপারিশ দিয়েছে, আমাদের মোটা দাগে বেশিরভাগ সুপারিশের সাথে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল একমত। কিছু হয়তো এদিক ওদিক হতে পারে, যেটা আমি মনে করি যে টেবিলে বসলে, আলোচনায় বসলে সেগুলো সমাধান হওয়া সম্ভব। এখন আপনি যদি মনে করেন যে ওনারা বলুক, যে ইন্টারিম গভর্নমেন্ট বলুক যে আমরা এই সংস্কারগুলো ডিসেম্বরের 25 তারিখের মধ্যে করব বা জানুয়ারির 22 তারিখের মধ্যে করব, বলুক ওনারা নিজেরা, বিকজ উপদেষ্টারা যারা আছেন তারা নিজেরাও কনফিউজড যে কখন তারা কোন সংস্কারগুলো কোন সময়সীমার মধ্যে করতে পারবে, এবং কে কতদিন ক্ষমতায় বা ইন্টারিম গভর্নমেন্টে থাকতে চায় সেটাও উপদেষ্টাদের মধ্যে, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে দে আর নট ইউনাইটেড। ঠিক আছে? এখন আমার ভাই যে বললেন যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি শুধু ইলেকশনের কথা বলছে, বিএনপি ইলেকশনের কথা বলবে না কেন? আপনারা চাচ্ছেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার এবং তারা এনসিপি চাচ্ছে মৌলিক সংস্কার। বিএনপি সব সংস্কার চাচ্ছে, তার মধ্যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার তো একটি প্রধান সংস্কার, নাহলে এনারা এবার নির্বাচন করবেন কিভাবে? নির্বাচন কেন্দ্রিক সংস্কার তো একটা সংস্কার অবশ্যই, সেটা যে আমার দেশের নাগরিক ভোট দিতে পারে না সেই সংস্কার যদি না হয়, সেটা একটা মৌলিক সংস্কার। এটা মৌলিক সংস্কার না? আপনি কি বলতে চান যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার মৌলিক সংস্কার না? একটা 18 বছরের ছেলে বা মেয়ে ফার্স্ট টাইম ভোট দিতে পারছে না, এটা মৌলিক সংস্কার না? অবশ্যই এটা মৌলিক সংস্কার। এর সাথে বাকি যে সংস্কারগুলো আছে, দুদক, প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, জনপ্রশাসন, পুলিশ, সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং আপনার পুলিশ, র্যাব, বিজিবি, যেগুলাকে হাসিনা পুরা মানে রোগ বানিয়ে ফেলেছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছিল, সেগুলোকে আবার জিরো না, কোনো প্রতিষ্ঠান মাইনাসে চলে গেছে, ওখান থেকে তুলে এনে আবার একটি শক্তিশালী প্রতিষ্ঠান যার উপর জনগণ ভরসা করবে, সেটাতে আনা ইটস নট এন ইজি জব, এটা আমরা বুঝি।
এটা সহজ কাজ না, কিন্তু এই কাজটা করার জন্য একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রয়োজন। সব কাজ, প্রত্যেকটা সংস্কার A to Z একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না। দে আর নট ইকুইপড, তারা ইকুইপড না, তাদের সেই রাষ্ট্রযন্ত্রটাই নাই যে সব সংস্কার তারা করবে। ডক্টর ইউনূস এই জন্যই বলেছেন, উনি তো প্রথমেই বলেছেন যে যে সংস্কারগুলো সব রাজনৈতিক দলগুলো একমত হবে আমরা সেই সংস্কারগুলো তড়িৎ গতিতে আমরা করে ফেলবো। এবং হাসি লাগে যখন আমি শুনি লেভেল প্লেইং ফিল্ড কথাটা, কারণ আমরা 16 বছর ধরে লেভেল প্লেইং ফিল্ড এই শব্দটা বলে আসতেছি। লেভেল প্লেইং ফিল্ড তো আমরা কখনো পাই নাই। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে গিয়েও পাই নাই, মিছিল করতেও গিয়েও পাই নাই, মিটিং করতে গিয়েও পাই নাই, জনসভা করতে গিয়েও পাই নাই, ইলেকশন করতে গিয়ে তো পাই নাই লেভেল প্লেইং ফিল্ড। সো লেভেল প্লেইং ফিল্ড কিভাবে করতে হয়, কি রকম দরকার সেটা বিএনপি জানে। বিএনপি তো অবশ্যই নির্বাচন চাবে, বিএনপি নির্বাচন করে এসছে, বিএনপি বহুবার সরকার গঠন করেছে। বিএনপি তার নিজের সরকারে যখন ছিল সেই ত্রুটিগুলা থেকে বিএনপি শিক্ষা গ্রহণ করেছে। শিক্ষা গ্রহণ করার পরেই কিন্তু এই 31 দফা এসেছে, এবং এই 31 দফা এসেছে হাসিনা যখন ছিল, স্বৈরাচার যখনও বাংলাদেশের মাটিতে ছিল তখনই 31 দফা আমরা দিয়েছি। এবং 31 দফা আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে নিয়ে গেছি। উনি আরেকটা অ্যালিগেশন দিয়েছেন আমার ভাই যে ডিসিএসপি মানে লোকাল মাঠ প্রশাসন বিএনপির কথা শুনে। বিএনপি এখন সরকারে নাই। এখন আমরা তো এটাও শুনি যে দেয়ার ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ ওনাদের বন্ধুরা সরকারে আছে, কিছু আবার এনসিপি বানিয়েছে, রাইট? তো এটা তো এই কথাও বাজারে আছে যে ওনাদের কিছু অংশ যখন সরকারে থাকে ওনারা সরকার পিছন থেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন বা করছেন, এই রিউমারও তো বাজারে আছে। এবং এই রিউমারও বাজারে আছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব ছেলেমেয়েরা আছে তাদের কথায় অনেক বদলি হচ্ছে, এইসব রিউমার, আমি বলতেছি রিউমার আছে। আই এম নট সেইং যে সত্যি বা মিথ্যা, আমি কিছু এইটার কোনো জাজমেন্টে আমি যাচ্ছি না, এই কথাগুলো বাজারে আছে, ঠিক আছে? তো এখন আপনার বাস্তবতা এক জিনিস, রিউমার এক জিনিস, সোশ্যাল মিডিয়া আরেক জিনিস ভাই। আপনি সোশ্যাল মিডিয়া দেখে বিশ্বাস করেন, উনি নরসিংদীতে একটা কথা উদাহরণ দিলেন, হতে পারে বিচ্ছিন্ন একটা কথা হতে পারে ভাগায়, কারণ আমারও একটা নির্বাচনী এলাকা আছে, আমিও বুঝি যে আমাদের দল পক্ষ থাকে, বিভিন্ন গ্রাম্য দলাদলি থাকে, আওয়ামী লীগ বিএনপি আরও জাতীয় পার্টি জামাত ভেজানো থাকে। ওনারা তো নতুন দল, ওনারা যখন ঢুকবেন ওয়ার্ডে ওয়ার্ডে ওনারাও টের পাবেন যে কীরকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশন, মানে বিশেষ করে গ্রাম লেভেলে থাকে। ঢাকায় সেটা কম, মেট্রোপলিটন সিটিগুলোতে এটা অনেক কম, কিন্তু গ্রামাঞ্চলে অনেক বেশি। সেখানে হতেই পারে বিচ্ছিন্ন ঘটনা কিছু, কিন্তু বিএনপি যতটুক চেষ্টা করছে এবং আমাদের উচ্চ পর্যায় থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে কড়া নির্দেশ যে জনগণের সাথে থাকতে হবে, সংগঠনের সাথে থাকতে হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। আমরা তো বারবারই এই জন্য সরকারের প্রতি আবেদন, ইভেন আমরা যখন এখন প্রোগ্রাম করি এলাকায়, আমরা আগের মতোই, কিন্তু আগে যখন হাসিনার আমলে প্রশাসনকে জানাতে হতো, এখন আমরা প্রশাসনকে অবগত করি, প্রশাসনকে জানিয়ে। হ্যাঁ, এখন আমাদের একটাই ডিফারেন্স যে এখন আমাদের লোকরা রাতে ঘুমাতে পারে বাসায়, কেউ এসে তাদেরকে তুলে নিয়ে যায় না, এইটা একটা পার্থক্য আছে। কিন্তু আমার ভাই যে দাবিটা করছেন সেই দাবিটা কিন্তু খুব একটা সত্য বলে আমার মনে হয় না।